প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ক্লাস 8-এর প্রথম সামেটিভ এক্সামের যে পরিবেশের যে শর্ট প্রশ্নগুলো কিছু আছে, সেগুলো তোমাদের আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর তারপরে আলোচনা করব বড় প্রশ্নগুলো তোমাদের কি কি আসতে পারে। ঠিক আছে, কয়টা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি প্রথমে, তারপরে তোমাদেরকে কয়টা প্রশ্ন বলে দেবো, সেইগুলোর মধ্যে তোমরা একটু পড়বে। আশা করি 100% তোমরা কমন পেতে পারো। ঠিক আছে, আর চলো তাহলে আমরা নতুন করে শুরু করি। আজকে তোমাদের প্রশ্ন প্রস্তুতি প্রান্তিকের একটা প্রশ্ন প্রস্তুতির থেকে তোমাদের প্রশ্ন বিচিত্রাতে আর প্রশ্ন প্রস্তুতিতে প্রায় একই, স্কুলগুলোতে একই রকমের প্রশ্ন আছে, তাই জন্য ঘাবড়ানোর কিছু নেই। সেজন্য তোমাদের এখানে দেখো হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, এখানে তোমরা যদি দেখো যে হলো প্রশ্ন বিচিত্রাতেও আছে, তাহলে তোমরা একই প্রশ্নগুলো এখানে আছে, তোমরা দেখো। তবে একই রকম। যদি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আর আমি সেটা সলভ করে তোমাদেরকে অবশ্যই পরে ভিডিওতে আপলোড করে দিতে পারবো। ঠিক আছে, আর চলো তাহলে প্রথম ক্লাস 8-এর হলো আজকে পরিবেশ সেটা নিয়ে আলোচনা করি। দেখো এখানে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। তোমাদের কিন্তু এই পরীক্ষাতে 15 মিনিট 15 নম্বর থাকবে, তারপরে তোমাদের 30 মিনিট তোমরা টাইম পাবে। এখানে শর্ট প্রশ্ন থাকতে পারে কিছুটা, হ্যাঁ, মাল্টিপল চয়েস থাকতে পারে, তারপরে শূন্যস্থান থাকতে পারে, আবার কয়েকটা বড় প্রশ্ন হলো ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান মিলেই আমাদের পরিবেশ। তাও পরিবেশটা তোমাদেরকে কি বলতে চাইছে, চলো তাহলে দেখি আমরা আলোচনা করি। বলেছে কোনো বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে বস্তুটি ড্যাশ আধানে আহিত হয়। তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে তাহলে ইলেকট্রন কি হলো, ঘাটতি ঘটে গেল। তাহলে আমরা তখন লিখবো যে ধনাত্মক আধানে প্লাস ভিই বা ধনাত্মক আধানে কি হয়, আহিত হয়। অ্যালুমিনিয়াম ও জিঙ্কের অক্সাইডগুলো কি অক্সাইড, এটা আমরা তাহলে কি অক্সাইড, ক্ষারীয় অক্সাইড বলতে পারি। ঠিক আছে, ক্ষারীয় অক্সাইড, এখানে লিখো ক্ষারীয় অক্সাইড। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের কোষে ড্যাশ নামক জল সঞ্চয়ী উপাদান থাকে। তোমাদের আমরা অবশ্যই বলতে পারি ক্যাকটাস হলো জাতীয় গাছের উদ্ভিদের যে গাছের কাণ্ডগুলো থাকে, এটা পর্ণকাণ্ড। তবে জল সঞ্চয় করার জন্য তোমাদের হলো পর্ণকাণ্ডগুলোতে সাধারণত আমাদের দেখতে পাওয়া যায় হলো প্যারেনকাইমা কলাগুলোতে থাকে, আমাদের হলো পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড নামক জল সঞ্চয়ী উপাদান থাকে, আমরা বলতে পারবো না, প্যারেনকাইমা নামক জল সঞ্চয়ী উপাদান থাকে। একক পর্দাবিহীন একটি কোষীয় অঙ্গাণুর নাম। একক পর্দাবিহীন, তাহলে একক পর্দাবিহীন আমাদের লাইসোজোম বলতে পারো, তোমরা রাইবোজোমও বলতে পারো, এটা রাইবোজোম বা লাইসোজোম বলতে পারো। ঠিক আছে, আর নিউটনের গতিসূত্র অনুযায়ী বল সমান সমান কি, ভর ইন্টু ত্বরণ। এখানে লিখো ত্বরণ। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কাচের পরিবর্তে কি ব্যবহার করা হয়, এখানে তড়িৎ চুম্বক, তোমরা নিশ্চয়ই জানো। এখানে কিন্তু কাচের পরিবর্তে কি করা হয়, তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, লিখো। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসো এখান থেকে তাহলে প্রশ্নগুলো আমরা এখান থেকে বড় প্রশ্নগুলোর মধ্যে কি কি এখানে দেখতে পাচ্ছি। বলেছে দেখো, একই উচ্চতায় স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুর সমান দ্রুততায় নিচে নামে। এটা কি বলেছে, সত্য আর মিথ্যা। তাহলে নিশ্চয়ই এটা তোমরা তো জানো, তোমাদের হলো গ্যালিলিও সূত্রগুলো তিনটা আছে, সেই তিনটা সূত্রের মধ্যে এখানে অবশ্যই একটা সূত্র, তাহলে সমান একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তু সমান দ্রুততায় নিচে নামে, এটা তো সত্য কথা, তাই তো। পারদ অধাতু হলেও তরল, এটা কিন্তু মিথ্যা আছে, তাই তো। পারদ কিন্তু তরল হলেও ধাতু। মাইটোকন্ড্রিয়ায় অন্তঃপর্দায় ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক কৃষ্টি গঠিত করে। তাহলে এইটা তোমাদের ঠিক হলো, এটা হলো তোমাদের ভুল আছে, আর এটা হলো ঠিক। আর এসিআর প্রোটিন সংশ্লেষ করে, এই এসিআর প্রোটিন সংশ্লেষ করে, আমাদের এখানেও কিন্তু আমরা বলতে পারবো না, আমরা বলতে পারি যে এটা হলো কি বলো, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। তা যেহেতু এসিআর আমাদের এখানে বলার দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখো নাইট্রিক অক্সাইড একটি বর্ণহীন গ্যাস, তাহলে নাইট্রিক অক্সাইড এটা অবশ্যই নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস, এটা সঠিক আছে, কারণ নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের বর্ণহীন গ্যাস আছে, সরি বর্ণহীন বলছি, এটা বাদামি বর্ণের গ্যাস আছে। একটি গ্রন্থিকোষ সর্বাধিক পরিমাণে থাকে যে কোষীয় অঙ্গাণু, সেটি হলো মাইটোকন্ড্রিয়া। গ্রন্থিকোষে অবশ্যই সর্বাধিক পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, অবশ্যই তোমরা এখানে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা। আর মাইটোকন্ড্রিয়া বড় প্রশ্নগুলোর মধ্যে তোমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বড় প্রশ্নগুলো, তোমাদের এখানকার বড় প্রশ্নগুলো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি বলবো যে এখানকার বড় প্রশ্নগুলো তোমাদের সাজেশনের মধ্যেও প্রয়োজন নেই। চলে আসো হিন্দু স্কুল, আমাদের শর্ট প্রশ্নগুলো তাহলে কি কি আছে দেখো। 1 লিটার জলে সিজিএস এককে ঘনত্বের মান, তাহলে 1 লিটার জলের ঘনত্বের মান, তাহলে হিন্দু স্কুলে তাহলে কি কি আছে বলো তো। 1 গ্রাম পার ঘন সেমি, 1000 কেজি পার মিটার কিউব,
আর হলো এত কেজি পার সেন্টিমিটার কিউব, তাহলে 1000 কেজি পার মিটার কিউব, এটা লিখলেই যথেষ্ট। সার্বজনীন গ্যাস ধ্রুবক জি এর পৃথিবীতে মান হলো এত নিউটন কেজি হলে চাঁদে এর মান কত হবে? ঠিক আছে, তাহলে তোমাদের চাঁদের মান এখানে যেহেতু 1 বাই হলো সর্বজনীন, দেখো একটা জিনিস মনে রাখবে যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কিন্তু চাঁদে নিয়ে যাও আর যাই যেখানে যে কোনো গ্রহ নক্ষত্র যেখানে নিয়ে যাও না কেন এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই জন্যে তোমাদের চাঁদে নিয়ে যাও আর পৃথিবীতে নিয়ে যাও, এই উত্তরটা কিন্তু এ নম্বর অ্যান্সারটাই হবে। ঠিক আছে, একটি বাদামি বর্ণের গ্যাস হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। সিএল মাইনাস আয়নটিতে মোট ইলেকট্রনের সংখ্যা 18টা। একটা ইলেকট্রন সিএল এর 17টা ইলেকট্রন থাকে, তার সঙ্গে একটা ইলেকট্রন নিয়েছে, তাই জন্য মাইনাস হয়েছে, 18টা ইলেকট্রন আছে কিন্তু। দেহে উৎপন্ন খরিত পদার্থ বর্জ্যকে দেহ থেকে বের করে দেওয়ার জন্য প্রক্রিয়াকে বলা হয় সাধারণত আমাদের রেচন প্রক্রিয়া বলি। ঠিক আছে, আর এটিপি উৎপাদনে অংশ নেয় কে? এটা এটিপি উৎপাদনে আমাদের কিন্তু সাধারণত দেখা যায় যে হলো আমাদের সেন্ট্রোজোম কিন্তু এটিপি উৎপাদনে আমাদের অংশগ্রহণ করে, তাই তো। চলো, তারপরে প্রাণীকোষে কোষপ্রাচীর দেখা যায় না, সত্য না মিথ্যা? বলছে প্রাণীকোষে কোষপ্রাচীর দেখা যায় না, এটা হলো সত্য কথা। তারপরে H11 H12 H13 এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? এরা লিখো, তাহলে এরা পরস্পর এটা আইসোটোপ, আইসোটোপ। ঠিক আছে, আচ্ছা, কাঁচকে সিল দিয়ে ঘষলে কোনটিতে কিরূপ উপাদান? দেখো আমাদের ওই যে স্থির তড়িৎ শ্রেণীটা আছে, যে স্থির তড়িৎ শ্রেণীতে তোমাদের কি আছে? সবার প্রথমে কি ছিল তোমাদের? কি ছিল? রেশম, তারপরে কাঁচ, তারপরে সিল্ক, এরকম করে পরপর 12টা আছে। তো তোমাদের যেটা উপরে থাকে সেটা পজিটিভ, আর যেটা নিচের দিকে থাকে সেটাতে হলো কি নেগেটিভ থাকে। তো কাঁচ সিল্কের উপরে আছে, তাই জন্য কাঁচ পজিটিভ হবে, আর সিল্ক কিন্তু কি হবে? নেগেটিভ। তাহলে কাঁচ তোমরা লিখতে পারো, কাঁচ হবে পজিটিভ, আর হলো সিল্ক বা রেশম হবে সমান সমান নেগেটিভ কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, তোমাদের এটা আসতে পারে কুলম্বের সূত্রটি লিখো তার গাণিতিক, তোমাদের বই থেকে পড়ে নেবে। ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর লোহার পেটে কপার সালফেটের দ্রবণে ডুবিয়ে রাখলে কি হবে? তোমরা এটা দেখেছো, তোমাদের বইতে আছে এটা। কপার সালফেটের দ্রবণে যদি রেখে দাও তাহলে কপারের আস্তরণ বাদামি বর্ণের আস্তরণ পড়তে থাকে, এটা রাসায়নিক বিক্রিয়াতে আছে তোমাদের। ঠিক আছে, আর নিউক্লিয়াসের কোন অংশ রাইবোজোম গঠন করে? আর সে হলো রক্তকণিকার। হ্যাঁ, ঠিক আছে, এইটা তোমরা মুখস্থ করতে পারো এই প্রশ্নটা। আমি বলছি না, এটা বই থেকে পড়ে নিবে, এইগুলো বই থেকে পড়বে, ওই ইম্পর্টেন্ট আছে কিন্তু বড় প্রশ্নগুলো। ঠিক আছে, তারপরে চলে আসো, পরে একটা স্কুল আমরা আলোচনা করি। কত সেন্টিমিটার উচ্চতায়, তাহলে কি বলছে? পারদ চাপ বায়ুর চাপের সঙ্গে সমান হবে। কত সেন্টিমিটার? 76 সেন্টিমিটার উচ্চতাতে আমাদের, অবশ্যই আমরা জানি এটা, তাই তো। তারপর পরমাণুতে অবস্থিত নিস্তড়িত কণাটির নাম কি? নিস্তড়িত কণা কি ছিল বলো? নিউট্রন ছিল। আচ্ছা, একটি অধাতু যেটি তড়িৎ পরিবহন করে সেটা অবশ্যই গ্রাফাইট ছিল আমাদের, তাই না? তারপরে চলে আসো, একক আয়তনে বস্তুর ভরকে বস্তুর কি বলে বলো দেখি? আয়তন বলে, আয়তন। ঠিক আছে, আচ্ছা, কাঁচকে যদি সিল্ক দিয়ে ঘষো, একটু আগে বললে এটা ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আছে, তাহলে কাঁচে কি হবে? ধনাত্মক আধান হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ একটু আগে উপরের প্রশ্নটাতে আমরা আলোচনা করে নিয়েছি, এটা কি হবে? বাদামি হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসো, শর্ট প্রশ্নগুলোই আজকে আলোচনা করি। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, একটি উভধর্মী অক্সাইডের নাম লিখো। একটি উভধর্মী অক্সাইডের নাম কি হলো বলো? জিঙ্ক অক্সাইড, একটি অ্যালুমিনিয়াম অক্সাইড ও জিঙ্ক অক্সাইড, এটা দুজনেই হলো উভধর্মী অক্সাইড। তোমরা যদি সংকেত লিখতে চাও তাহলে ZnO একটা, আর Al2O3 এটা হলো কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড, এটারও কিন্তু উভধর্মী অক্সাইড বলতে আমরা পারি। ঠিক আছে, আচ্ছা, সংকেত লিখো ফেরিক ক্লোরাইড, তাহলে ফেরিক ক্লোরাইড FeCl3, তাই তো। ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3। চলে আসো, ক্যান্সার আক্রান্ত কোষে যে কোষ অঙ্গাণুটির সক্রিয়তা বেশি বৃদ্ধি পায়, তাই সেটা কিসে বলো? লাইসোজোমের সক্রিয়তা বেশি পেয়ে যায় আমাদের। কালাজ্বরের আরেক নাম কি বলা হয়? এটা কালাজ্বরের আরেক নাম কিন্তু দমদম জ্বর বলেছিলাম, তোমরা পড়েছো। আচ্ছা, প্রথম জোরের শব্দ দ্বিতীয় জোরের শব্দের সঙ্গে, এটা ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশা, তাহলে এডিস ডেঙ্গি মশা, তাহলে কি হবে? স্ত্রী এডিস মশা। পারবে এটা? বিসদৃশ্য, এটা আমাদের দরকার নেই। তোমাদের শোনো, যেখান থেকে হলো এটা তোমাদের, এটা তোমরা শুধু একটু পড়তে পারো যাদের সিলেবাসগুলোর মধ্যে আছে। ঠিক আছে, তোমরা পড়তে পারো মেসোজোম কি, আর এই যক্ষা রোগের জীবাণুটির নাম কি, এটা তোমরা কিন্তু পড়তে পারো। এরপরে চলে আসো আমরা, এরপরে আলিপুরদুয়ার হাই স্কুল, এটা প্রশ্নবিচিত্রাতেও আছে। ঠিক আছে, আলিপুরদুয়ার হাই স্কুল,
তাহলে চলো দেখি স্পর্শতল। ভৌত বিজ্ঞানের প্রশ্ন বলেছে স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি গেলে ঘর্ষণ কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না, তাই জন্য একই থাকবে, আমাদেরকে বলতে হবে। কোন বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ বলা হয় নিউটনের কোন সূত্র সাহায্যে? অবশ্য প্রযুক্ত বলের পরিমাণ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিউট্রন কণা নেই এমন একটি মৌল, এটা এমন একটি মৌল, এখানে শুধু হাইড্রোজেন লেখা আছে, এটাও কথাটা ঠিক নয়, এটা সাধারণ হাইড্রোজেন লিখলে ভালো হতো, ঠিক আছে। তো তবুও তো আমরা এখানে যেহেতু কি আছে হাইড্রোজেন আছে, তাই জন্য আমরা হাইড্রোজেন কথাটা দিয়ে দিলাম। রাসায়নিক পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আর হলো পজিট্রন। অবশ্যই প্রোটন দায়ী, কারণ রাসায়নিক ধর্ম আমাদের সাধারণত রাসায়নিক ধর্ম দেখো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, কিন্তু রাসায়নিক ধর্ম প্রোটন সংখ্যা পরিবর্তন হলে কিন্তু রাসায়নিক ধর্ম কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কথাটা বলতে পারি। এখান থেকে তোমাদের প্রোটন কথাটা বলা ঠিক আছে, ইলেকট্রনও তোমরা যদি বলতে পারো তাহলে ওইটাও কিন্তু ঠিক আছে, ঠিক আছে, দুটোই উত্তর হবে। আর জিন কোথায় থাকে? আমাদের দেখি মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড আর ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ কোনটা? স্নায়ুকোষকে আমরা বলবো সবচেয়ে দীর্ঘ প্রাণীকোষ। এসআই পদ্ধতিতে জি এর মান একক সহ লিখো। জি এর মান এখানে 6.67 ইন্টু 10⁻11 হলো, তার সঙ্গে তোমাদের ইউনিটটা তোমরা লিখে দিবে, ঠিক আছে। আমরা অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অবশ্যই অ্যামিবার গমন অঙ্গের নাম কি বলো তো? ক্ষণপথ, তাই তো। সাধারণ উষ্ণতায় তরল হয় এমন একটি ধাতুর নাম, এটা তাহলে আমরা বলতে পারি যে পারদ। একটু আগে বললাম, দেখো একই রকম প্রশ্নগুলো কিন্তু আছে, ঠিক আছে। কুলম্বের সূত্র তোমাদেরকে বললাম, কুলম্বের সূত্রটা ইম্পর্টেন্ট আছে, তোমাদের এটা দেখো। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে 1 কিলোগ্রাম করে ভরের বস্তুকে কি পরিমাণ বল দ্বারা টানছে? তোমাদের 1 কিলোগ্রাম হলে মনে রাখবে 9.8 ইন্টু 1 কেজি, ঠিক আছে। তাহলে 9.8 নিউটন। যদি 2 কেজি থাকে তাহলে 9.1কে তুমি 2 দিয়ে গুণ করবে, আর যদি 3 কেজি থাকে 9.8কে তোমরা 3 কেজি দিয়ে গুণ করবে, তাহলে তোমাদের সবগুলো অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের গলগি বস্তু, রাইবোজোম, কোষপর্দা, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে তোমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা আমরা প্রশ্ন হলো প্রশ্ন বিচিত্রার প্রশ্নগুলো করতে পারি, দেখো। তাহলে কি কি এসআই পদ্ধতিতে বলের একক? তাহলে এসআই পদ্ধতিতে বলের একক কি আছে? ডাইন। স্প্রিং তোলার যন্ত্রে তুমি কি মাপো? তাহলে অবশ্যই আমরা ভার মাপি স্প্রিং তোলার যন্ত্রে। ক্রিয়া প্রতিক্রিয়া বল নিউটনের যে সূত্র থেকে? অবশ্যই তৃতীয় গতিসূত্র থেকে জানি। পরমাণুর আধানবিহীন কণাটির নাম কি? তোমরা তো নিশ্চয়ই জানো, নিউট্রন, তাই তো। আচ্ছা, মানবদেহে বেশি পরিমাণে উপস্থিত থাকে অধাতু, এটা অবশ্যই কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে, ঠিক আছে। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল হতে পারে এরূপ একটি বলের উদাহরণ? তোমরা কি কি লিখতে পারে? চুম্বকীয় বল ও মহাকর্ষ বল, তারপরে হলো তাড়িতিক বল বা হলো কুলম্বীয় বল, এগুলো সবগুলোই কিন্তু আমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের কিন্তু উদাহরণ, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু এইটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কি বলবে? একটি তরল ধাতু একটি কঠিন অধাতুর উদাহরণ দাও। তরল ধাতুর নাম অবশ্যই কি লিখতে পারো? তাহলে তরল ধাতুর নাম হলো তোমার হলো পারদ। আর কঠিন অধাতু তুমি যে অনেক নাম আছে, তার মধ্যে তুমি হিরে যদি লিখো ভালো হয়, গ্রাফাইট লিখো, তাই সেগুলোতেও হবে। তারপরে আইসোটোপ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা অবশ্যই মুখস্থ করবে, বই থেকে পরীক্ষাতে আসতে পারে। আর প্লবতা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, আর্কিমিডিস, প্লবতা। তারপরে তোমাদের হলো কুলম্বীয় ফোর্স, আর তোমাদের অবাধে পতনশীল বস্তুর হলো সূত্রগুলো, এইগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে ভৌত বিজ্ঞানে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে জীবন বিজ্ঞান থেকে কয়েকটা প্রশ্ন করেছে, দেখো কি বলেছে? প্রোটিন তৈরিতে সাহায্য করে। তাহলে কি প্রোটিন তৈরিতে? রাইবোজোম। কোষের মধ্যে জিন থাকে, আমরা একটু আগেই দেখলাম। এখানে দেখো প্লাস্টিড, রাইবোজোম, আগেটাই নিয়ে হলো ক্রোমোজোম ছিল, তাহলে ক্রোমোজোমটা কার মধ্যে? নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসে থাকে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। সজীব কোষকে প্রথম পর্যবেক্ষণ করেন? এটা কিন্তু লিভেনহিক, তাই তো। লিভেনহিক সর্বপ্রথম সজীব কোষ, আর রবার্ট হুক কিন্তু মৃত কোষটা করে। তোমরা ভালো করে একটু মনে রাখবে এটা, হ্যাঁ। আর একটি নিউক্লিয়াসবিহীন সজীব কোষের নাম? নিউক্লিয়াসবিহীন সজীব কোষ আমরা নিম্ন শ্রেণীর যে হলো শৈবালগুলো আছে সেগুলোতে নিউক্লিয়াসবিহীন, সুনির্দিষ্ট নিউক্লিয়াস আমাদের নেই, আমরা বলতে পারি নিউক্লিয়াসবিহীন। আর হলো মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু আমাদের কিন্তু কয়টা থাকে? আমাদের
টোটাল মানুষের দেহকোষের ক্রোমোজোম 46টা থাকে, কিন্তু তার মধ্যে 44টা হলো অটোজোম বা দেহকোষের ক্রোমোজোম, আর হলো দুটো কিন্তু সেক্স ক্রোমোজোম। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো বিধাননগর কুরবান আলী হাই স্কুল। এই বিধাননগর হাই স্কুল এটা আমরা পড়বো না আপাতত। তো চলো, তোমাদের মালদা থেকে কোনো একটা স্কুল আছে নাকি, হিন্দু স্কুল কোরা, তারপরে দুর্গাপুর। হ্যাঁ, তোমাদের এইটা একটা আমরা বলতে পারি হলো দুর্গাপুর বালিকা বিদ্যালয়। এটা এটা তোমাদেরকে একটু আমরা বলতে পারি। ঠিক আছে, দুর্গাপুর বালিকা বিদ্যালয়ে কি আছে দেখো, হলো 14 নম্বর স্কুলটা। ঠিক আছে। হলো কি বলেছে, কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বার করে নিলে তা কি হবে, বলেছি তোমাদেরকে আগে, তবুও বলে নিচ্ছি। তাহলে এটা ধনাত্মক, প্লাস ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। নিউটনের তৃতীয় গতিসূত্র দুটি বলের একটিকে ক্রিয়া বললে অপরটির নাম কি বলা হয়, তাহলে বলো যে প্রতিক্রিয়া বলা হয়। ঠিক আছে, প্রতিক্রিয়া। আচ্ছা, 1 কেজি ভরের কোনো বস্তুকে, তোমাদের একটু আগে বলেই দিলাম। আচ্ছা, কত বলো, 9.8। আচ্ছা, একই প্রশ্ন রিপিট হচ্ছে, দেখেছো? তাহলে তরলের চাপ ক্রিয়া করে নিচের দিকে, পাশে, উপরের দিকে, সব দিকে সমানভাবে। আমরা মনে রাখবো সব দিকে তরলের চাপকে ক্রিয়া করে। অ্যাসিটন একটি কি হলো, অ্যাসিটন হলো কিন্তু একটা আমাদের গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ, আর হলো কঠিন পদার্থ। তাহলে আমাদের অ্যাসিটন, এটা তোমাদের সিলেবাসে নেই, আমাদের বলার দরকার নেই। আর অ্যামোনিয়া নাইট্রোজেনের যোজ্যতা, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যোজ্যতা কত, 3। ঠিক আছে। স্থির অবস্থায় ঘর্ষণ কাকে বলে, এটা পড়বে। জি কাকে বলে, নিউটনের মহাকর্ষ সূত্রতে আছে, এটা পড়বে। আচ্ছা, তারপরে হ্যাঁ, এইটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, যে ফেরাস সালফাইডের সঙ্গে যদি লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি ঘটে। তারপরে তোমাদের একটা প্রশ্ন এখান থেকে তোমাদের কিছুটা হতে পারে, দেখো, খাদ্য হজম করার জন্য প্রয়োজন পাকস্থলী, ফুসফুস, বৃক্ক। নিশ্চয়ই আমাদের পাকস্থলীতে খাদ্য হজম হয়। ভাজক কলার কাজ কি, নতুন শাখা প্রশাখা মুকুল এগুলো উৎপন্ন করা, লিপিড ও প্রোটিন সংশ্লেষ হলো পরিবহন করে, রাইবোজোম, এন্ডোপ্লাজমে জালিকা আমাদের লিপিড সংশ্লেষ ও প্রোটিন সংশ্লেষ পরিবহন করে, তাই তো? তাহলে আমাদের লিপিড সংশ্লেষ, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আমাদের সাধারণত রাইবোজোমকে। তো এটা একটু প্রশ্নটা গন্ডগোল আছে, তোমরা একটু দেখে নিও। ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ কিসের মতো দেখতে, ডান দিক বা দিক দেখো একটু, আংটির মতো। আত্মঘাতী থলি কাকে বলা হয়, লাইসোজোমকে। তাহলে 2 এইটাতে হবে, তবে সুন্দর করে লিখবে কিন্তু। যৌগকলা, এই যৌগকলা কিন্তু ভার বহন করে। ঠিক আছে। আচ্ছা, আর মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ লিখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে। তাহলে তোমাদের কয়টা স্কুল হলো, মোটামুটি 4টা 5টা স্কুল হলো। এরপরে তোমাদেরকে আরও কয়টা স্কুল আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে।